তাহলে এইটাই কি নিথা? সুন্দর। তুমি না খুব লাকি আপু, কারণ তুমি আমার আবিরকে পেয়েছো। বলতে বলতে চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ল গালবে। মিম সেটা সপ্তপূরণে মুছে ফেললো কেউ দেখার আগে। মিম আর এখানে এক মুহূর্ত থাকলে পাগল হয়ে যাবে, তাই আর দাঁড়ালো না, সোজা হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। যেতে যেতে মিম নিজের মনে মনে বলল, আর না, অনেক হয়েছে কান্না, আর কান্না করা যাবে না। কার জন্য কান্না করব? যে অলরেডি অন্য একজনের, তার জন্য। না না, আর না। আমি এইবার নিজেকে শক্ত করব, আর দেখিয়ে দিব তাকে ছাড়াও আমি বাঁচতে পারবো, আর আগের সেই মিমে ফিরে যাব। বলে মুখে একটা সুন্দর হাসি আনলো, আর হাসি হাসি মুখ করেই ক্লাসরুমে ঢুকলো। রুবাইয়া মিমকে দেখে খুব খুশি হলো, কারণ আজ কতদিন পরে মিমের সেই মনোমুগ্ধকর হাসিটা দেখছে। মিম গিয়ে সোজা রুবাইয়ার পাশে বসলো। রুবাইয়া বলল, কি হয়েছে জানু, এত হাসছিস কেন? আমার কি হাসা বারণ? না তা না, একটু আগেও দেখলাম তোর মুখটা একদম অন্ধকার হয়ে আছে, কোনো হাসির হও ছিল না, তাই বললাম। ও আচ্ছা। আচ্ছা কি, তোর কি সব ঠিকঠাক হয়ে গেছে? কি ঠিকঠাক? আরে ওই যে আবির ভাইয়ের সাথে। মিম এবার একটু গম্ভীর ভাব নিয়ে বলল, আবির ভাইয়ের কথা বলিস না তো বা। রুবাইয়া চোখ বড় বড় করে বলল, এটা সম্ভব? কি অসম্ভব? রুবাইয়া এবার মিমের গায়ে হাত দিল, তারপর মিমের কপাল চেক করলো, হাত পা চেক করলো, চুল চেক করলো, মুখটা এদিক ওইদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। এবার যে মুখের ভিতর দেখবে অমনি মিম রাগান্বিত কণ্ঠে বলল, উফ বাল, কি করছিস কি তুই নাকি? রুবাইয়া আতঙ্কিত গলায় বলল, তুই কি আমাদের মেম নাকি মেম সেজে অন্যজন? মিম এবার উঠে যেতে যেতে বলল, নাটক করা বন্ধ কর, অসহ্য। বলে বাইরে বের হয়ে আসলো। মিমকে উঠতে দেখে রুবাইয়াও চলে আসলো, মিমের সামনে কান ধরে বলল, সরি জানু, আসলে তুই আবির ভাইয়ের কথা বলতে বারণ করেছিস, এটা শুনে শকড হয়ে গেছিলাম, সরি রে। আচ্ছা যা, মাফ করলাম। রুবাইয়া কান থেকে হাত সরিয়ে মিমকে জড়িয়ে ধরে বলল, সত্যিই তো। মিম মুচকি হেসে বলল, হুম। রুবাইয়া এবার বলল, আচ্ছা একটা কথা বলবো মিম? বল। আমি তোকে আজ 3 দিন ধরে বোঝাচ্ছি, তুই বুঝছিস না। একটু আগেও দেখলাম মনমরা হয়ে বসছিলিস, তারপর ওয়াশরুমে গেলি, ওয়াশরুম থেকে এসেই তোর মুখে অন্ধকার কেটে গেল, মুখটা আগের মতো উজ্জ্বল করলো। বুঝলাম না বিষয়টা কি হয়েছে, বল না। মিম এবার বলল, ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ভাবলাম যে কার জন্য কান্না করছি আমি, যে আমার খোঁজ পর্যন্ত এই অবধি নেয়নি। আর এত কান্না করেও বা কি হবে? সে কি আমার হবে? হবে না। তাই ভাবলাম নিজেকে আবার আগের মতো প্রাণোচ্ছল করি। আমার এই পরিবর্তনে তোরা কষ্ট পাচ্ছিস, আবার আমার শরীরও খারাপ হচ্ছে, তাই ভাবলাম আর ভাববো না, এই বিষয় নিয়ে আর কান্না করব না। আমিও তাকে দেখিয়ে দিব তাকে ছাড়া আমিও বাঁচতে পারি। মিমের কথা শুনে রুবাইয়া মিমকে পেছন থেকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, আমার জানুটার মাথায় এবার বুদ্ধি আসছে। মিম মুচকে হেসে রুবাইয়ার 2 হাত ধরে বলল, জানু। অপরদিকে আবির সে গুরুত্বপূর্ণ মিটিংটা শেষ করে মিমদের কলেজ এসেছিল। আবির গাড়িটা পার্ক করতে যেতেই সে সময় একটা মেয়ে হুট করে আবিরের গাড়ির সামনে চলে আসে। এত তাড়াতাড়ি এসব হলো যে আবির কিছুই বুঝতে পারলো না, যার দরুন মেয়েটার হালকা ধাক্কা লাগলো। আবির এবার তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে মেয়েটার কাছে গেল, দেখলো মেয়েটা পা ধরে বসে আছে। মেয়েটা আবিরকে কিছু বলতে যাবে যে গাড়ি কিভাবে চালাই, চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছেন, বলবে সামনে তাকাতে আবিরকে দেখে সে মেয়েটা টাসকি খেয়ে যায়। ওই মেয়েটার মনে এবার লাড্ডু ফোটে। আবির যে ওই মেয়েটার পাশে বসলো, কোথায় লেগেছে জিজ্ঞেস করবে, ঠিক তখনই মেয়েটা ইচ্ছে করে মাথা ঘোরার নাটক করে আবিরের ঘাড়ে পড়ে গেল। আবির এবার ওর ঘাড় থেকে মেয়েটার মাথায় হাত দিয়ে সরাবে, আর এই কাহিনীটা মিম দেখে ফেলে। আবির সে মেয়েটার মাথা সরিয়ে একটা ছেলেকে দেখে বলল, পাশে হাসপাতাল আছে, যাতে নিয়ে যায় মেয়েটাকে, আর কিছু টাকা হাতে দিল। এদিকে কাজ শেষ করে আবির চলে গেল অফিস রুমে, গিয়ে এখানকার প্রিন্সিপালের সাথে হাত মিলালো। বোন তুই দাঁড়া একটু, আমি ওয়াশরুম যাব বলে রুবাইয়া দৌড় দিল। মিমের আর এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না, তাই ও একটু লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির পাশে একটা রুম আছে, সেখানে ইম্পর্ট্যান্ট ক্লাস হলে
করাই, নয়তো বন্ধ থাকে। মিমকে লাইব্রেরিতে যেতে হলে প্রথমে ওই রুমটা ক্রস করতে হবে। মিম যেই রুমটা ক্রস করবে ঠিক সে সময় মিমের হাত ধরে কেউ খুব জোরে টান দেয়। রুমটাতে মিম টান খেয়ে হুমড়ি খেয়ে পড়ে। টান দেওয়া ব্যক্তিটার প্রশস্ত বুকে। রুমের ভেতরে অন্ধকার, কোনো জানলা খোলা নেই, দরজাটাও মিমকে ভেতরে এনেই বন্ধ করে দেওয়া হয়েছে। মিম যখন বুঝতে পারলো সব কিছু, সে যখনই চিৎকার করবে ঠিক তখনই কেউ একজন তার শুষ্ক ঠোঁটজোড়া মিমের নরম ঠোঁটজোড়ার সাথে এক করে দিল। মিম হতবাক হয়ে গেল। ও বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। ও যখন বুঝতে পারলো তখন নড়াচড়া শুরু করলো, কিন্তু তাতেও সে ব্যক্তিটা মিমকে ছাড়লো না। সে ব্যক্তিটা মিমকে খুব ভাবে নিজের মাঝে মিশিয়ে নিয়ে জড়িয়ে ধরেছে শক্ত করে, আর এমনভাবে মিমের ঠোঁট শুষে নিচ্ছে যে কতদিনের তৃষ্ণা যেন আজ মেটাচ্ছে। মিম কিছুতেই কিছু করতে পারছে না। প্রথম ছটফট করলেও এখন পারছে না, কারণ এখন তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, যার দরুন কিছু করতে পারছে না। মিমের এবার দম বন্ধ হয়ে আসছে। ছটফট শুরু করলো আবার। প্রায় 6 মিনিট পর সে ব্যক্তিটা মিমকে ছেড়ে দিল। মিম ছাড়া পেতেই কোমরে 2 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মিমের শ্বাস নেওয়ার মধ্য দিয়ে সে ব্যক্তিটা দরজা খুলে চলে গেল। মিম শ্বাস নিয়ে সামনে তাকিয়ে দেখলো দরজা খোলা, আর সে ব্যক্তিটাও নেই। মিমের এবার কান্না আসছে। ওর সাথে কি থেকে কি হয়ে গেল? কে ওর এত বড় সর্বনাশ করলো? যাকে ভালোবাসি তাকে এখনো পর্যন্ত নিজের হাতটাই ধরতে দেয়নি, আর আজ ছি বলেই কান্না শুরু করে দিল। কান্না করতে করতে ক্লাসরুমের মেঝেতে বসে পড়ল। তারপর 2 হাঁটু ভাঁজ করে মাথাটা হাঁটুর উপর রেখে কান্না করলো। এদিকে রুবাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে মিমকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। রুবাইয়া সব ক্লাসরুম খুঁজে এসেছে, এবার বাকি শুধু লাইব্রেরি। তাই রুবাইয়া এবার লাইব্রেরিতে গেল। লাইব্রেরিতে যাওয়ার সময় রুবাইয়া দেখলো সে ক্লাসরুম, তার দরজা খোলা, আর তার ভেতর থেকে কারোর গুনগুন করে কান্নার আওয়াজ হচ্ছে। রুবাইয়া এবার ভয় লাগছে। এই কান্না করা মেয়েটা কোনো মতে মিম না তো? আতঙ্ক নিয়ে আস্তে আস্তে রুমের ভেতর প্রবেশ করে দেখলো মিম মাটিতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে কান্না করছে। এটা দেখে রুবাইয়ার পা থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। রুবাইয়া দৌড় দিয়ে গিয়ে বসলো মিমের পাশে। মিমের মাথায় হাত বুলাতেই মিম সামনে তাকিয়ে দেখলো রুবাইয়া। মিম নিজের কাকে পেয়ে আরও কান্না বাড়িয়ে দিল। রুবাইয়ার বুকের উপর হামলে পড়ল। পরে উচ্চস্বরে কান্না করতে লাগলো। এবার এইদিকে রুবাইয়া বুঝতে পারছে না মিম এরকম কেন কান্না করছে, তাই কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বোন আমার? মিম কান্না করতে করতে বলল, রুবা, আমার সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। রুবাইয়া এবার মাথা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল। আদরের বোনের কি হলো এটা ভেবে তাই আবার কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বোন? আমাকে বল, তোর কি শেষ হয়ে গেছে, বল আমাকে। মিমের আর কোনো উত্তর আসলো না। সে আর কান্নাও করছে না, নীরব হয়ে গেল। রুবাইয়া এবার মিমকে বুক থেকে তুলে দেখলো মিম অজ্ঞান হয়ে গেছে। রুবাইয়া এবার জোরে মিম বলে ডাকলো। ও চিৎকার শুনে লাইব্রেরিতে থাকা সকল ছেলে মেয়ে চলে আসলো সেই রুমটাতে। এসে দেখলো মিম অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি সবাই ধরে কলেজের পাশের হসপিটালে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মিমকে চেক করানো হলো। ডাক্তাররা চেক করে কেবিনে শিফট করলো, তারপর স্যালাইন লাগিয়ে দিল আর তার সাথে ঘুমের ইঞ্জেকশন। ডাক্তার কেবিন থেকে বেরোতে রুবাইয়া, মৌলি, জান্নাত, মারিয়া দৌড়ে আসলো ডাক্তারের কাছে। এসে রুবাইয়া জিজ্ঞেস করলো, আমার বোনের কি হয়েছে ডাক্তার? ডাক্তার বলল, আরে রিল্যাক্স হও তোমরা, তেমন কিছুই হয়নি। ঠিকঠাক খাওয়া দাওয়া করতো না, রাতে ঘুম পড়তো না, তাই শরীর দুর্বল। আর কি ডাক্তার আঙ্কেল? ওর সাথে কিছু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা মস্তিষ্কে অনেক প্রভাব ফেলেছে, যার জন্য সে একটা ট্রাময় চলে গেছে, আর যার ফলে জ্ঞান হারিয়েছে। এখন আমি তাকে দুর্বল হওয়ার স্যালাইন দিয়েছি, আর সাথে ঘুমের ইঞ্জেকশনও। ওর জ্ঞান ফিরবে এখনও প্রায় 6 ঘন্টা পর, আর ঘুমের মেডিসিনের কাজ 2 ঘন্টা। মোট মিলিয়ে সে 8 ঘন্টা পরে উঠবে। কিন্তু উঠলেও কারোর সাথে কথা বলতে হয়তো পারবে না, কারণ সে একটা ট্রামার মধ্যে আছে এখন। আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকো মা তোমরা, দেখবে সে ঠিক হয়ে যাবে। বলে ডাক্তার চলে গেল। প্রায় 8 ঘন্টা বাদে মিমের জ্ঞান ফিরল। মিম আস্তে আস্তে চোখ মেলল, সাথে চোখ মেলতে সামনে সাদা কিছু আবিষ্কার করলো। তারপর আবার চোখ দুটো বন্ধ করে আবার চোখ খুলে দেখলো সব সাদা। এবার মিম নিজের বাঁ হাতটা একটু উঠাতেই ব্যথা অনুভব করলো। তারপর মিম নিজের বাঁ হাতের দিকে তাকিয়ে দেখলো ওর বাঁ হাতে ক্যানোলা ঢোকানো আর স্যালাইন চলছে। মিম এবার বুঝতে পারলো ও হাসপাতালে আছে, কিন্তু হাসপাতালে কি করে আসলো সেটা বুঝতে পারছে না। মিম আবার চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করলো। প্রায় 2 মিনিট মাথায় একটু চাপ প্রয়োগ করতেই মিমের সব মনে পড়ে গেল।
অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া সেই লিপ কিস তার কথা মনে পড়তে মিম তাড়াতাড়ি চোখ খুলে ফেলল। ডান হাতটা বহু কষ্টে ঠোঁটের উপর রাখলো। অনেকক্ষণ ধরে একইভাবে শুয়ে থাকার হাত ব্যথা, পা ব্যথা চিন ধরে গেছে। সেই সাথে স্যালাইন চলছে, তাতে নাড়াতে পারছে না। মিম নিজের ডান হাতটা ঠোঁটের উপর রেখে জোরে জোরে মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। কিন্তু কান্নার কোনো আওয়াজ হচ্ছে না, নিশ্চুপ কান্না, শুধু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মিম প্রায় 5 মিনিট ধরে কান্নার পরে মনে হলো হুট করে, এখন কয়টা বাজে আর আমি এইখানে আসলাম কি করে? কে আনলো আমাকে? আমি তো জ্ঞান হারানোর আগে রুবাইয়ের কাছে ছিলাম। তাহলে কি রুবাইয়া এনেছে আমাকে? তাহলে সে কই? মিম এবার রুবাইয়া বলে ডাক দিল। কি হলো? আমার আওয়াজ বেরোচ্ছে না কেন? এই বলে মিম আবার রুবাইয়াকে ডাক দিতে লাগলো, কিন্তু এইবারও সে ব্যর্থ। সে তার গলার আওয়াজ বের করতে পারছে না। কি হচ্ছে কি আমার সাথে এসব? আল্লাহ, আমি আর পারছি না সহ্য করতে। আমার গলার আওয়াজ কোথায় গেল? আমার কি হয়েছে? এসব কথা মিম মনে মনে বলতে লাগলো আর কোনো শব্দ ছাড়া কান্না করতে লাগলো। ঠিক সেই সময় কেবিনে প্রবেশ করলো ডাক্তার। এসে দেখে মিম চুপচাপ শুয়ে আছে, চোখ দুটো ছাদের দিকে নিক্ষেপ করা, আর 2 চোখ দিয়ে অঝোর ছাড়াই পানি পড়ছে গাল বেয়ে। কেমন আছো ইয়ং লেডি? কোনো পুরুষের কণ্ঠ শুনে মিম ছাদ থেকে দৃষ্টি সরিয়ে তাকালো দরজার দিকে। দরজার দিকে তাকিয়ে দেখলো একটা লোক, গায়ে সাদা অ্যাপ্রন আর গলায় আছে স্টেথোস্কোপ। দেখে বোঝা যাচ্ছে ডাক্তার, বয়স হবে হয়তো 40 বা 45। মিম ডাক্তারের দিকে ওইভাবেই তাকিয়ে রইল, কারণ সে কোনো প্রকার কথা বলতে পারছে না, শুধু দেখা ছাড়া তার আর কোনো কাজ নেই। ডাক্তারও হয়তো মিমের এই চাহনির মানে বুঝতে পারলো, তাই মিমের কাছে গিয়ে মিমকে চেক আপ করতে করতে বলল, ভয় নেই মামুনি, রিল্যাক্স। আমি জানি তুমি কথা বলতে পারছো না, টেনশন করো না। ইনশাল্লাহ তাড়াতাড়ি বলতে পারবে কথা তুমি। বলেই মিমের দিকে তাকালো ডাক্তার। মিম অবাক ও জিজ্ঞাসু চাহনিতে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার সেটা বুঝতে পেরে মুচকে হেসে মিমের মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার মনে অনেক প্রশ্ন তাই না মামুনি? আমি তো আর এত কিছুর উত্তর জানি না, তবে যেইটুকু জানি সেইটুকুই বলছি। তোমার সাথে কি ঘটেছিল অনাকাঙ্ক্ষিতভাবে সেটা আমি জানি না, আর জানতেও চাচ্ছি না এখন, কারণ তুমি অসুস্থ। তো সেই ঘটনাটা তোমার মাথায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, যার দরুন তুমি এখন একটা ট্রামার মধ্যে আছো, যার ফলে কথা বলতে পারছো না। কিন্তু চিন্তা করো না, 2-3 দিনের মধ্যেই তুমি আবার কথা বলতে পারবে। আর জ্ঞান হারানোর কারণ ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঘুম না পড়া আর অতিরিক্ত কান্না আর ডিপ্রেশনে ভুগছিলে, তাই জ্ঞান হারিয়েছো। কিন্তু আমি এটা বুঝতেছি না, এই অল্প বয়সে তোমার এত ডিপ্রেশন কেন? বলেই মিমের দিকে তাকালো। তাকিয়ে দেখলো মিম চোখ বন্ধ করে আছে আর কান্না করছে। ঠোঁটের উপর ঠোঁট রেখে কান্নাটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, শুধু আওয়াজটা আসছে না। ডাক্তার আর কিছু না বলে উঠে চলে গেল। বাইরে গিয়ে সবাইকে বলল যে মিমের জ্ঞান ফিরেছে। তখন মিমকে হাসপাতালে অ্যাডমিট করার পরে রুবাইয়া সবাইকে খবর দেয়। খবর দেওয়ার সাথে সাথে খান পরিবার আর চৌধুরী পরিবার সব কাজ ফেলে ছুটে চলে আসলো হাসপাতালে। সবাই হাসপাতালে এসে একে একে মিমকে দেখে চলে গেল, কারণ হাসপাতালে বেশি ভিড় করা ভালো না। থেকে গেল শুধু মিমের মা, আব্বু আর জান্নাতের আব্বু ইকবাল খান। রুবাইয়াদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে মিমের আম্মু মুনিয়া খান মিমকে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে বেডে শুয়ে থাকতে দেখে অলরেডি একবার জ্ঞান হারিয়েছে, এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখছে। তাই আলী আহমেদ খান আর ইকবাল খান এসে মিমকে দেখে গেল, মাথায় হাত বুলিয়ে চলে গেল। ডাক্তারই নিষেধ করে দিয়েছে ডাকতে, তাই ডাকেনি। কিন্তু মিম একবারও চোখ খুলে দেখেনি যে কে আসলো, এসে তার পাশে বসলো, মাথায় হাত বুলালো। সকালে মিমকে নিয়ে চলে গেল সবাই হাসপাতাল থেকে বাড়িতে, কারণ তেমন একটা সমস্যা নেই, তাই রিলিজ করে দিয়েছে। সেদিনের পরে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে মিম একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে। হাসপাতাল থেকে বাড়ি আসার একদিন পর থেকেই মিম আবার আগের মতন কথা বলতে পারছিল। আর এই 1 সপ্তাহের মধ্যে মিম সবার আদর যত্নে একদম সুস্থ হয়ে উঠল। আর আগের সে হাসি খুশি মিম হয়ে উঠল, যে মিমের মনে নেই দুঃখ, নেই কান্না করার কারণ, ঘুম না আসার কারণ। এখন মিম নিজেকে মানিয়ে নিয়েছে আর আবিরের কথা ভাবে না, আবিরকে ভুলতে শুরু করেছে। সবার সাথে হাসি খুশি থাকে সবসময়। কিন্তু সত্যি কি মিম হাসি খুশি থাকে? আবিরকে ভুলে গিয়েছে? মোটেও না। সে সারাদিন সবার মাঝে থাকে, হাসি হাসি করে, তাই তার কষ্টটা কেউ বুঝতে পারে না। কিন্তু দিন শেষে সে তো একা, তার আর কেউ নেই। অন্ধকার রাত হলেই মিমের মনটাও অন্ধকারে ভরে যায়। ঠিকই এখন কান্না করে না, শুধু দূর আকাশের পানি তাকিয়ে থাকে আর সে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া সে কিসটার কথা ভাবে আর নিজেকে অপবিত্র দাবি করে, কিন্তু কান্না করে না এখন। এসব কথা ভাবে আর মন খারাপ করে, দূর আকাশের পানি চেয়ে থাকে।
এই এক সপ্তাহে আবির একবারও মিমকে দেখতে আসেনি। তাতেও মিম আরও আবিরকে ভোলার চেষ্টা করছে। মিম ভোলার চেষ্টা করছে, কিন্তু ঘৃণা না। মিম আবিরকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে কি কেউ কোনোদিন ঘৃণা করতে পারে? পারে না। তাই মিমও ভোলার চেষ্টা করে, শুধু ঘৃণা করতে পারে না। আর চোখের পানি ফেলে না। আবিরের জন্য নিজেকে স্ট্রং করে নিয়েছে। এখন মে মাস ইংরেজিতে, আর বাংলায় জ্যৈষ্ঠ মাস। গরমে উত্তপ্ত হয়ে আছে পুরো গোটা শহরটা। সূর্যের এই তাপে শহরের মানুষের টিকে থাকা দায় হয়ে পড়েছে। শহরের অলিগলিতে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে অনেক মানুষ, যাদের এই উত্তাপ সূর্যের গরম সহ্য করতে হচ্ছে, কারণ তাদের রিক্সা চালিয়েই নিজেদের পেট চালাতে হয়। আজ মে মাসের 25 তারিখ। খানবাড়িতে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কারণ 27 তারিখে মিমের জন্মদিন। আজকে 25 হাতে আর একদিন, তাই তাড়াহুড়ো করে সব কাজ করছে। ডেকোরেশনের কাজ, লাইটিংয়ের কাজ এখনও বাকি আছে অর্ধেক। খানবাড়িতে প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হয় বিশাল এক পার্টির মাধ্যমে। এই পার্টিতে অনেক মানুষ আসে, তারা বেশিরভাগ বিজনেসম্যান। মিমের তো পরশুদিন বার্থডে আবির। জানি। জানিস মানে? আরে কুল, আমি যেটা ভাবছি সেটা যদি সঠিক হয় তাহলে হয়তো আমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। রোশন ভ্রুকুচকে আবিরকে প্রশ্ন করল। এরা আপনি কি ভাবছেন স্যার? এই অদমটাকে একটু বলেন। আবির রুশানের কাঁধে হাত রেখে বলল। শোন। আবিরের কথা শুনে রুশান বলল, তাহলে তো জমে ক্ষীর হয়ে যাব মামা। বলে একটা বাঁকা হাসি দিল। কাজের কদ্দূর? ম্যাম, হয়ে যাওয়ার পথে। এখনো হয়নি? আমি সেই কবে বলেছি কাজ কমপ্লিট করতে, আর তোমরা এখনো এইভাবে হাত পা গুটিয়ে বসে আছো, আর আমার শত্রু আমার নাকের ওপর দিকে হেঁটে বেড়াচ্ছে। সরি ম্যাম, একটু ধৈর্য ধরেন, কাল সকালের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। সেটা কাল সকালেই দেখব। যদি না হয় কাজ, তাহলে তোমাদের কি অবস্থা করবো আমি নিজেও জানি না। বলে ফোনটা কেটে দিল দিয়া। তারপর ফোনটা দেয়ালে সজোরে আছাড় মারল, আর সঙ্গে সঙ্গে ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। I will break your life like this broken phone, Nidha. Just wait a moment. I'm coming to ruin your life. Just wait. বলে একটা বাঁকা হাসি দিয়ে ভাঙা ফোনটা তুলে নিল মেঝে থেকে। তারপর সেটা গিয়ে ডাস্টবিনে ফেলে দিল। ওই শোন তোরা, বল। চল আমরা ট্রুথ ডেয়ার খেলি। রুবাইয়ার কথা শুনে মিম আর মারিয়া একসাথে উঠে দাঁড়িয়ে বলল, মাপ চাই বোন, তুই খেল। বলে চলে যেতে নিলেই রুবাইয়া ওদের ধরে ফেলল। তারপর বলল, কি হলো, চলে যাচ্ছিস কেন? আর খেলবি না কেন? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে তোদের সাথে আবার সেই খেলা খেলবো? অমন করিস কেন? কি হয়েছে? মিম এবার আগেই ভাবে বলল, কি হয়েছে তোরা জানিস না? সত্যি জানি না, তুই বল। আমাকে যে ডিয়ার দিয়েছিলি, করতে গিয়ে অন্য এক ছেলেকে করেছি। আল্লাহ, আমার পেস্টিজ সব ধুলে মিশিয়ে দিয়েছিস। আমি আর ওই খেলা কখনোই খেলবো না। মিম আর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। সবাইকে হাসতে দেখে মিম বোকা বনে গেল। ও কি এমন বলল যে সবাই হাসছে? দুর্বার, এখানেই থাকবো না। বলে চলে গেল রুম থেকে নিচে। আর মাত্র কয়েকটা দিন যান, তারপর তুমি আমার হয়ে যাবে। সবার সামনে আমি তোমার অনামিকা আঙুলে আংটি পরাবো। কেউ আর তোমাকে আমার থেকে আগের মতন কেড়ে নিতে পারবে না জান। আই মিস ইউ, অনেক মিস করেছি। এই একটা দিনও আমার কাছে 1 বছরের মতন লাগছে। কবে যে তোমাকে আমি আমার কাছে পুরোপুরিভাবে আনবো। আর একদিন পর 1000 মানুষ সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে আমি আমার করব। আর তার কিছুদিন পরেই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো জান। আই লাভ ইউ জান, অনেক ভালোবাসি তোমাকে। বলে ছবিটার উপর হাত বুলালো তাজ। শুভ জন্মদিন আমার নিধারানী, শুভ জন্মদিন। অনেক কষ্ট দিয়েছে তোমাকে, তাই না? আর কয়টা দিন কষ্টটা সহ্য করো, তারপর আর কষ্ট পেতে হবে না। আমি পেতেই দেবো না। আগের দিন কলেজে তোমাকে তোমার পারমিশন ছাড়া আমার ছোঁয়া উচিত হয়নি, মাফ করে দিও। আমি আর পারছিলাম না, বিশ্বাস করো। তোমাকে একটু ছুঁয়ে দিতে মন চাচ্ছিল, তাই তো নিজেকে পারিনি আটকাতে। তোমার টানে চলে গেছিলাম তোমার কলেজে। আর তোমাকে যখন আমি দেখলাম, বিশ্বাস করো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তোমার সে ফোলা ফোলা চোখ, নিষ্পাপ সে চোখের চাহনি, মুখে হালকা বিরক্তির ছাপ, শুষ্ক নরম গোলাপের পাপড়ির ন্যায় সেই ঠোঁট জোড়া আমাকে খুব করে টানছিল। তাই তো আর পারলাম না আমি নিজেকে কন্ট্রোল করতে। চলে গেলাম তোমার কাছে, একটু ছুঁয়ে দিতে তোমায়।
এটুকু বলে আবির হাতে থাকা ফোনে নিধার ছবিটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করলো। জানো নিধা, তোমাকে যখন আমি আমার কাছে আনলাম, আমার বুকে এসে যখন হুমড়ি খেয়ে পড়লে, তখন আমার হৃদয়টা একদম শান্ত হয়ে গেছিল। মনের অস্থিরতাগুলো কমে গেছিল। সামান্য তুমি আমার বুকে পড়ায় আমি যখন তোমার এই গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে আনলাম, তখন আমার কাছে সে সময়টা স্বর্গ মনে হয়েছিল। পরে যখন আমার মাথার চরণে আসলো যে আমি কি করছি এটা ঠিক না, তখন অনেক কষ্টে তোমাকে নিজের থেকে আলাদা করে চলে গেছিলাম। নিজেকে অনেক গালি দিয়েছিলাম যে এটা কি করলাম, তোমাকে অপবিত্র করে দিলাম আমি নিজ হাতে। তোমাকে তো কষ্ট দিয়েছি, তার থেকে বেশি কষ্ট আমার বুকে লেগেছিল যখন শুনলাম তুমি জ্ঞান হারিয়েছ। জানো, তোমার অজ্ঞান হওয়ার কথা শুনে আমার মাথাটা একদম ফাঁক হয়ে গেছিল। কি করবো বুঝতে পারছিলাম না, নিজেকে পাগল পাগল লাগছিল। আর শুধু একটা কথা মাথায় আসছিল, আজ আমার জন্যই তোমার এই অবস্থা। সেই সময় এমন মনে হলো যে নিজেকে শেষ করে দেই, কিন্তু পারিনি কেন জানো? এই যে তোমাকে ভালোবাসি তাই। যদি মরে যায় আমার নিধারানির কি হবে সেজন্য। তুমি আমাকে মাফ করো নিধা। আমি জানি আমি যেটা করেছি সেটা কখনোই ক্ষমার যোগ্য না, তবুও ক্ষমা করে দিও আমাকে। বলে আবির আবারও কিছুক্ষণ নীরব রইল, তারপর আবার বলল, ভুলে যাও আগের দিন করো নিধা। অতীত ভেবার কষ্ট পেও না, কথা দিচ্ছে। আর মাত্র কয়টা দিন, তারপর থেকে তুমি কোনোভাবেই কষ্ট পাবে না, আমি পেতেই দিব না। আজ তোমার জন্মদিন, আজকের দিনটা তোমার জন্য শুভ হোক, এবং আগামী দিনেও যেন এই দিনটার মতোই তোমার প্রত্যেকটা দিনই যেন শুভ হয়। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট ঘুচিয়ে দেব ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 11:58। মিম বেলকানিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আকাশের পানি চেয়ে। কানে ইয়ারফোন আছে। ঘুম আসছিল না বলে মিম বেলকানিতে এসছে, আর এসে দাঁড়িয়ে গান শুনছে আকাশের দিকে তাকিয়ে। গানের সাথে কখনো কখনো নিজেও গুনগুন করছে। গান শোনার গাওয়ার মধ্যেই মিমের ফোনে একটা মেসেজ আসলো। মিম ফোনটা তুলে দেখলো একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মিম ফোনে দেখলো এখন বাজে 12টা। এত রাতে কি মেসেজ দেবে ভেবে পেল না, তাই হোয়াটসঅ্যাপ অ্যাপস ওপেন করলো। তারপর সে আননোন নাম্বার থেকে আসা মেসেজটার উপর ক্লিক করলো। মেসেজটার সামনে আসতে মিম পড়া শুরু করলো। তুমি মেসেজটা এখন পড়ছো তাই তো? তুমি পড়ছো আমি জানি। আর ঘরের কাটায় দেখো এখন ঠিক 12টা বাজে। 12টা বাজে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে মিম, হ্যাপি বার্থডে। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমার এই দিনটিতে। শোনো, কিছু কথা বলবো, মন দিয়ে পড়বে। আগে যা হয়েছে সব ভুলে যাও, অতীত আঁকড়ে ধরো এখন। যেমনটা হলো, তুই যেটা দেখেছো সেটা একদমই ভুলে যাও। এখন যেটা হচ্ছে আর হবে সেটা মনে রেখে আজকের দিনটা সুন্দর করো, নতুন স্বপ্ন করো। আগের কষ্ট ভুলে যাও। আর যত কান্না করেছো আগে করেছো, আর কান্না করতে পারবে না। কারণ আজ একটা সারপ্রাইজ পাবে তুমি, যেটাতে আজ থেকে তোমার আর কোনো কষ্ট পেতে হবে না, সবসময় সুখে থাকবে। তোমার একটা উক্তি, দুঃখ আছে মনে মনে, বলবো আমি কার শোনে। শোনার মতো মানুষ নাই, তাই নিজের কষ্ট নিজেই পাই। যেদিন পাবো তার দেখা, বলবো আমার মনের সব কথা। এই কথাটা আজ সত্যি করব, যেটাতে তুমি একজনকে পাবে নিজের কষ্টগুলো শেয়ার করতে। অপেক্ষা কইরা আমার গিফটের জন্য। আর একটা কথা, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর কে মেসেজ দিল এটা নিয়ে মাথা কামাতে হবে না এখন। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। সন্ধ্যায় তোমার গিফট তুমি পেয়ে যাবে, তাই হাবি চাবি চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। রূপকথার রানী তুমি, দুনয়নের আলো। সারা জীবন তুমি আমি বেসে যাব ভালো। তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি। তোমার ছাড়া প্রিয় আমি কেমনে করে থাকি। মি মেসেজটা পড়ে হতভম্ব হয়ে গেল, কারণ কে মেসেজ দিল ওকে আর কী সব বললো। উফ, কিসের সারপ্রাইজ দিবে আমাকে, আর এই লোকটাই বা কে? কিছুই বুঝতে পারছি না। মিম এসব ভাবতে ভাবতেই ওই আননোন নাম্বার থেকে আসা মেসেজটার নাম্বারে ডায়াল করলো, কিন্তু সংযোগ দেওয়া হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আরও 2-3 বার দিল, সে একই কথা বলছে, সংযোগ দেওয়া যাচ্ছে না। না, আর পারছি না। কে এই লোক যে মেসেজ দেওয়ার সাথে সাথে সিম অফ করে রাখলো? উফ, আমার মাথাটা। বলেই মিম নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। এইভাবে কিছুক্ষণ থাকার পরে আর কিছু ভাবতে না পেরে রুমে গিয়ে শুয়ে পড়ল। মিমকে বেলকানি থেকে চলে যেতে দেখে নিচে থাকা এক ব্যক্তি মুচকে হাসি দিল। ব্যক্তিটা এত সময় মিমের দিকে তাকিয়ে ছিল। মিম মেসেজটা পড়লো, তারপর মাথা চেপে ধরলো, সব লক্ষ্য করলো। তারপর যখন দেখলো চলে যাচ্ছে, তখন একটা মুচকি হাসি দিল।
তারপর সেও গাড়িতে উঠে চলে গেল নিজের গন্তব্যে। সকাল 8:10। এর মধ্যে খান বাড়িতে সব মেহমানরা চলে আসলো। চৌধুরী পরিবারের সবাই আসছে, শুধু আবির, নিবিড়, মিহির বাদে। ওদের অফিসে একটা জরুরি মিটিং আছে, মিটিং শেষ করে আসবে। আর এদিকে মিমের খালামুনিরাও চলে এসেছে। সবাই, শুধু আসতে পারল না তাজ। তাজ এখন ভবিষ্যৎ এমপি, তাই তার ঘাড়ে অনেক দায়িত্ব। বিকেলে ছাড়া আসতে পারবে না, তাই তাজের আম্মু সুমনা রহমান আর তার স্বামী শামীম রহমান আর তাজের বোন সুরভি রহমান। সুরভি রহমান এসে আগে মিমের কাছে চলে গেছে। সে তো মিম বলতে পাগল, এখানে আসার জন্য কত বায়না করে, কিন্তু পড়ার চাপ, আবার বাবার বিজনেস আছে, তাই আসতে পারে না। আজ মিমের জন্মদিন হওয়ায় সে সুবাদে এসছে। সুরভির খুব ইচ্ছে মিমকে তার ভাই তাজের সাথে বিয়ে দেবে, মিমকে ভাবি বানাতে, যাতে মিমকে দেখতে আর খানবাড়ি আসা না লাগে, বাড়ি বসে সবসময় দেখতে পারে আর কথা বলতে পারে। এইসব ভাবতে ভাবতে সুরভি মিমের রুমে গেল। গিয়ে দেখলো এক একজন এক এক জায়গায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করে, শুধু মিম বসে বসে এদের কাহিনী দেখছে। সুরভি দরজার বাইরে থেকে চিৎকার দিয়ে বলে উঠল, ডিম আপু। মিম দরজার দিকে তাকিয়ে দেখল সুরভি। মিম তাড়াতাড়ি খাট থেকে নেমে 2 হাত ছড়িয়ে সুরভির কাছে গিয়ে সুরভিকে জড়িয়ে ধরে বলল, আমার সুগন্ধি। সুরভি মিমকে ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে বলল, তুমি আমাকে সুগন্ধি বললে কেন? তুই আমারে ডিম বললি কেন? সুরভি এবার আমতা আমতা করে বলল, ওই আর কি। আমতা আমতা করছিস কেন? সুরভি এবার বলল, আপি, আমি আজ কতদিন পরে তোমাদের বাসায় আসলাম তোমার সাথে দেখা করতে। কই তুমি একটু আদর করবে, তা না আমার সাথে ঝগড়া করছো। তোকে আদর করব কোন দুঃখে? আদর করতে দুঃখ লাগে মিমাবু? তো কি? আরে অমন না, আমাকে একটু জড়িয়ে ধরবে, একটু চুমু খাবে, এইটুকু করতে তো আর দুঃখ লাগে না। হাই সে আমার আদর নিতে রে। ওই তোকে আমি আমার আদর দিব কেন? আমি তোমার কিউট, ইনোসেন্ট, ভদ্র, ভালো বোন, তাই দেবে। হাই সে আমার ভদ্র রে, আমার আদর তোকে দিমু না, যা সার। তা কাকে দেব এই তোমার আদর শুনি? যা দুষ্টমি, এসব শুনতে নেই, তুই এখনো ছোট। মোটেও আমি ছোট না, আমি এখন ক্লাস 10-এ পড়ি। আর যদি বিয়ে করি এক্ষুনি 2 বাচ্চার আম্মু হয়ে যাব, তুমি জানো? তাহলে আমি কেমনে ছোট হই? মিম অবাক হয়ে বলল, কি বললি সুগন্ধি? তুই কি বিয়ে করতে চাস? দুঃখের কথা আর কি বলবো মিমাপু, তুমি জানো আমাদের স্কুলে একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, তার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে। দেখো সেই মেয়ে কত ছোট, তাই বিয়ে করে বাচ্চা সামলাচ্ছে, আর আমাকে বিয়ে দিচ্ছে না। আমি না জামাইয়ের অভাবে শুকিয়ে যাচ্ছি, এইটা বাসার কেউই খেয়াল করছে না। আরও সামনে শীত আসছে, যদি একটা জামাই থাকতো কি যে ভালো হতো, কিন্তু আমার এই কষ্টটা কেউ বোঝে না। আমার যে জামাই লাগবে এটা কেউ বোঝে না। বলে একটু কান্নার ভান ধরল। এদিকে সুরভির কথা শুনে মিম অবাক হয়ে সুরভির দিকে তাকিয়ে আছে, সেই সাথে রুবাইয়া, জান্নাত, মারিয়াও, মৌলিও। মিম এবার বলল, আহারে আমার বনুতার কত কষ্ট, চিন্তা করিস না, আমি খালামণিকে বলে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। মিমের কথা শুনে সুরভি কান্নার নাটক ছেড়ে হাত জোর করে মিমকে বলল, ও মিমাপু গো, একদম বইল না গো, আমার আম্মু শুনলে আমাকে মেরে ফেলবে। বিয়ে দেওয়া তো দূর, এখন যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার জামাই বিধবা হয়ে যাবে। তুমি কি চাও আমার জামাই বিধবা হোক? একদম চাইবে না, আমি জানি। তাই আমার সোনা মনাও কিউট আপু, তা আম্মুকে কিচ্ছু বলবে না, ওকে? বলি সুরভি আর মিমের উত্তর না শুনে দৌড়ে নিচে চলে গেল। এদিকে সুরভি চলে যেতেই মিমরা হো হো করে হেসে দিল। এখন বাজে দুপুর 12টা। গরমে অতিষ্ঠ হয়ে আছে পুরো শহর, তবু কেউ কোথাও নেই থেমে, যে যার কাজে ব্যস্ত। তেমনি খানবাড়ির মানুষরাও কেউ বসে নেই, সবাই কাজে ব্যস্ত। আলী আহমেদ খান হাতে শপিং ব্যাগ নিয়ে মিমদের রুমের উদ্দেশ্যে গেল। মিমদের রুমে এসে নক করে বলল, আম্মুরা আসবো? মিম দরজার কাছে আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে আসলো খাট থেকে। আব্বুর কাছে যেতে যেতে বলল, আমার ঘরে আসতে তোমার পারমিশন নেওয়া লাগবে না আব্বু, তুমি আসো। আলী আহমেদ খান মেয়েকে বুকে টেনে নিলেন, তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মা এখন বড় হয়ে গেছে, সেই ছোট তো আর নেই, তাই পারমিশন নিয়েই ঢুকলাম। মিম আলী আহমেদ খানের বুকে থেকে মুখ ফুলিয়ে বললেন, আমি তোমাদের কাছে সেই ছোট্টই আছি আব্বু, আমি এখনো বড় হইনি, বুঝেছ?
আলী আহমেদ খান মুচকি হেসে মিমের মাথায় আবার হাত বুলিয়ে বলল, আচ্ছা আম্মু, আর বড় বলবো না। তুমি আমার সেই ছোট্ট মিম, ঠিক আছে? মিম আলী আহমেদের কথায় সায় জানিয়ে মুচকি হেসে বলল, এইবার ঠিক আছে আব্বু। মিম আর আলী আহমেদ খানকে এভাবে দেখে এবার রুবাইয়ারা মুখ ফুলিয়ে বলল, শুধু মিম তোমার আম্মু, তাই না বড় আব্বু? আমরা সবাই বানের জলে ভেসে এসেছি। রুবাইয়ার কথা শুনে মারিয়া, মৌলি, জান্নাতও একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা বানের জলে ভেসে এসেছি। ওদের কথা শুনে আলী আহমেদ খান মুচকি হেসে হাতের ইশারায় তাদের কাছে দেখে বলল, হো মা, তা কেন হবে? আমার একটা আম্মু না তো আমার তো 5টা আম্মু। তাড়াতাড়ি আসো, নয়তো মিম আম্মু সব আদর নিয়ে নিল। আলী আহমেদ খানের বলতে দেরি হলো, কিন্তু ওদের 4 জনের দৌড়ে আসতে দেরি হলো না। ওরা 4 জন দৌড়ে এসে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরল। আলী আহমেদ খান সবার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, আম্মুরা আমাকে ছাড়ো, এইবার অনেক কাজ আছে নিচে। আর দেখ আমি কি নিয়ে আসছি তোদের জন্য। আলী আহমেদ খানের কথা শুনে ওরা 5 জন তাকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালো। আলী আহমেদ খান হাতের 5টা শপিং ব্যাগ 5 জনের হাতে দিয়ে বলল, আম্মুরা আজকে তোমরা সবাই এইটা পড়বে, কেমন? মিমরা সবাই উপর নিচ মাথা করে সম্মতি জানিয়ে বলল। আলী আহমেদ খান মিমদের থেকে বিদায় নিয়ে চলে গেল নিচে। আলী আহমেদ খান যেতেই সুরভি মিমদের রুমে আসলো। এসে মিমকে ডাক দিয়ে বলল, ওহ ডিম আপুই, কি করো? মিমও সুরভির মতো করে বলল, ওরে সুগন্ধি বনু রে, আয় ভিতরে আয়। সুরভি ভেতরে আসতে আসতে বলল, আবার সুগন্ধি? আপি, আমার কত সুন্দর নাম, দেখো সুরভি, দেখো কত সুন্দর নাম। আর তুমি আমার এই এত সুন্দর নাম ভাঙিয়ে ডাকো যে সুগন্ধি? এটা কি নাম ডিম আপু? আহারে, নিজের নামটা কি সুন্দর আর আমার নামটা কি পচা। না না, তোমার নামটা কি সুন্দর ডিম আপুই। তবে রে, বলেই সুরভিকে ধরতে যায়। সুরভি দৌড়ে বেরিয়ে যায়। বাইরে মিমও ওর পেছনে দৌড় দিল। কিছু দূর যেতেই মিম জোরে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে পড়ে যাবে এমন সময় মিমের কোমর কেউ শক্তভাবে জড়িয়ে ধরল, যাতে সে পড়ে না যায়। মিম পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে আছে। তার 2 হাত দিয়ে যে ধরেছে তার কলার চেপে ধরে আছে। কিছুক্ষণ পর যখন মিম দেখল ও নিচে পড়ছে না, বরং কোথাও ঝুলে আছে, কিন্তু কোথায়? এইসব ভাবতে ভাবতে মিম আস্তে আস্তে পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে যা দেখলো, তাতেই মিমের শরীর 440 ভোল্টেজ শকটে কেঁপে উঠল। মিম সামনে তাকিয়ে দেখল আবির। আবির নিজের এক হাত মিমের কোমরে রেখেছে আর এক হাত দেয়ালে রেখেছে, আর মিমের দিকে তাকিয়ে আছে গম্ভীর দৃষ্টিতে, ভ্রু দুটো কুচকে। এদিকে মিম আবিরকে এত কাছে পেয়ে আর তার ছোঁয়া পেয়ে সর্বাঙ্গ শরীর বারবার কেঁপে উঠছে। কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে মিমের বারবার কেঁপে উঠতে দেখে আবির মুখে দুষ্ট হাসি নিয়ে বলল, কি ব্যাপার, এইভাবে কাঁদছিস কেন? তোকে কি কিছু করেছে আমি যে এইভাবে কাঁদছিস? হ্যাঁ? আবিরের মুখে এমন কথা শুনে মিম অবাক হয়ে বলল, কই, না তো। না তো কি? ঠিকঠাক কথা বলতে পারছিস না দেখছে। কই, বলছি তো। আবির আবার দুষ্টুমি করে বলল, তো ম্যাডাম সারা জীবন কি এভাবে ঝরে থাকবেন নাকি? মিম চটজলদি বলল, একদম না। বলে উঠতে নিলে আবির ধমকের সুরে বলে, তোকে উঠতে বলেছি আমি? না। তাহলে উঠছিস কেন? তো এভাবে থাকবো নাকি? ছেড়ে দেন আমাকে, আমি উঠবো। যদি না ছাড়ি? কেন ছাড়বেন না? আমার ইচ্ছা তাই। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কেউ এসে দেখলে খারাপ ভাববে। মিমের মুখে ভাইয়া ডাক শুনে আবির অবাক হলো, কারণ মিম সে প্রথম থেকে তাকে আবির ভাই বলেই ডাকে, ভাইয়া বলে না। আর কেউ বলতে বললে বলে, আমার আপন ভাই আছে, আমি শুধু তাকেই ভাইয়া ডাকবো। আর সবাইকে ভাই, সে কি আমার আপন ভাই লাগে যে ভাইয়া ডাকবো? আর এখন কিনা ভাইয়া বলছে। আবির অবাক হয়ে বলল, তুই আমাকে ভাইয়া ডাকলি কেন? মিম নির্বিকারের মতো বলল, তো কি ডাকবো? তুই না বল। সরি, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। বলেই রুবাইয়া চোখে হাত দিল। এদিকে কারোর কণ্ঠস্বর শুনে আবির তার কথা সম্পূর্ণ না করে গিলে ফেলল, তারপর মিমকে ছেড়ে দিল।
মিম তো এবার লজ্জায় মরে যাওয়া যাওয়া অবস্থা। আবির রুবাইয়াকে বলল, এখানে কি কিছু হয়েছে যে তুই দেখবি? রুবাইয়া চোখ থেকে হাত সরিয়ে দুষ্টুমি করে বলল, সত্যিই কিছু হয়নি ভাইয়া। রুবাইয়ার কথায় আবির ভ্রু কিঞ্চিত করে বলল। বললাম তো কিছু হয়নি। রুবাইয়া ভ্রু নাচিয়ে বলল, আমি তো পুরো কথা শেষ না করতে দিয়ে আবির বলে উঠল, হয়েছে তোর? এখানে কিছু হয়নি, বুঝে যাচ্ছে না আমার কথা? আর যেন সব দ্বিতীয়বার কথা না বলিস, ঠিক আছে? রুবাইয়া ঘাড় কাত করে সম্মতি দিতে আবির একবার মিমের মুখের দিকে তাকিয়ে দেখে নিল। দেখলো মিম লজ্জায় মাথা নিচু করে আছে, আর লজ্জার কারণে মিমের গাল দুই পাশে লাল হয়ে গেছে। আবির এবার মিমের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, লজ্জায় লাল টমেটো হওয়া দোষের কিছু না, তেমনি কেউ খেয়ে ফেললেও তার দোষ না। বলে গটগট করে হেঁটে চলে গেল। আর এদিকে মিম অবাক হয়ে আবিরের যাওয়ার পানি তাকিয়ে আছে, আর আবিরের বলা কথা ভাবছে যে কি বলে গেল এটা। রুবাইয়া এবার এসে কাঁধ দিয়ে মিমের কাঁধে ধাক্কা মেরে বলল, কি হচ্ছিল কি? মিম এবার রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি নিজেও জানি না তোকে কি বলবো। তা তো তুমি জানবে কেমনে? আবার ঠিকই ঝুলে থাকতে পারবি। মিমের এবার তখনকার কথা মনে পড়ে গেল যে সে যখন আবিরকে ধরে ঝুলছিল। ইস, মনে পড়তে লজ্জায় আবার গাল দুটো লাল হয়ে গেল। রুবাইয়া মিমকে আবার ধাক্কা দিয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? তখন ওইভাবে ঝুলেছিলিস কেন বল? মিম এবার রুবাইয়াকে বলল, তুই জেনে কি করবি, সর এখান থেকে। বলে রুবাইয়াকে ঠেলে মিম নিজের রুমে চলে গেল। এদিকে রুবাইয়া বিড়বিড় করতে করতে বলল, যা বাবা, এটা কি হলো? ঠিকই রোম্যান্স করে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলেই সব দোষ আমার। আরে ভাই, তুই তো কালো আবির ভাইয়াকে বললি ভুলে যাবি, তাহলে আজ এই ব্যাপার আমি জিজ্ঞাসা করব না? আজব তো। কি ম্যাডাম, একা একা কি বিড়বিড় করছেন? কোনো পুরুষের কণ্ঠ কানে আসতে রুবাইয়া পেছনে ঘুরল। তারপর দেখলো টুইন্স ব্রাদারদের একজন, কিন্তু রুবাইয়া জানে এটাকে টুইন্স ব্রাদারদের মধ্যে। তাই মনে মনে বলল, এক ঝামেলায় বাঁচি না, আরেক ঝামেলা জড়ো হলো, যত সব। কি ম্যাডাম, কথা বলবেন না? আমারও তো টাইম নেই। বলে মিহিরকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। এদিকে রুবাইয়া যাওয়ার পানে অসহায়ভাবে তাকিয়ে রইল মিহির। মিহির কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অসহায় চোখে। রুবাইয়া যেই রুমে ঢুকেছে তার পানে, তারপর চুপচাপ চলে গেল। সন্ধ্যা 7টা থেকে পার্টি শুরু হবে। এখন বাজে 6:27। গেস্টরা সবাই আসছে। একটু পরে মিমরা আসবে। মিম আসলেই কেক কাটা হবে। তাই সবাই এখন মিমের জন্য অপেক্ষা করছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিম নিচে নেমে আসলো। মিম যখন নিচে নামছিল তখন সুন্দর একটা মিউজিক বেজে উঠল, আর মিমের গায়ে ফুল ছিটাতে লাগলো সবাই। মিউজিকের আওয়াজ পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। আবিরও তাকালো। তাকিয়ে যা দেখলো তাতে তার পুরো পৃথিবী থমকে গেল। আবির সামনে তাকিয়ে দেখলো একটা শুভ্র পরী নিচে নেমে এসছে, গুটি গুটি পায়। শুভ্র পরী, কারণ মিম একটা সাদা গাউন পরেছে, সঙ্গে বাম হাতে সাদা ঘুড়ি আর ডান হাতে সাদা রঙের কাঁচের চুড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, ওড়নাটা কাঁধের দুই পাশে করে নেওয়া, মুখে বেশি প্রসাধন নেই, এই হালকা মেকআপ, ছোটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, আর কপালের মাঝখানে ছোট্ট একটা সাদা পাথরের টিপ, কানে দুটো সাদা পাথরের ছোট ছোট কানের দুল। ব্যাস, এতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মিমকে। সবাই হাঁ করে তাকিয়ে দেখছে মিমকে। মিম এমনভাবে নিচে নেমে এসেছে সিঁড়ি বেয়ে যে দেখে মনে হবে আসমান থেকে অপসরী নেমে এসেছে। মিমের পেছন পেছন রুবাইয়া, জান্নাত, মৌলি, মারিয়াও নেমে এসেছে। তাদের সাজও মিমের মতন, শুধু ড্রেসের রং আলাদা। নয়তো ড্রেসও এক, রুবাইয়ার নীল রঙের গাউন, জান্নাতের লাল, মারিয়ার সবুজ, মৌলির বেগুনি। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই ওদের 5 জনকে দেখে শুধু একটা কথাই বলছে, সেটা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিমরা সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে আসলো। ওদের নামতে দেখে মিমের আব্বু আলী আহমেদ খান এসে মিমের হাত ধরে সঙ্গে করে নিয়ে গেল স্টেজে, যেখানে কেক রাখা আছে। মিমও হাসি মুখে তার আব্বুর সাথে চলে গেল। মিমকে কেকের সামনে দাঁড় করানো হলো। তারপর আলী আহমেদ খান মিমকে বলল কেক কাটতে। মিম মুচকি হেসে ছুরি হাতে নিল। তারপর ঝুঁকিয়ে কেকের উপর থাকা মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিল। তারপর কেক কাটলো। মিম যখন কেক কাটছিল তখন সবাই উচ্চস্বরে বলে উঠলো যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিম। মিমের সাথে আলী আহমেদ খানও মিমকে কেক কাটতে সাহায্য করলো। মিম কেক কেটে সর্বপ্রথম তার আব্বুকে দিল। আলী আহমেদ খান কেক খেয়ে মিমকেও একটু খাইয়ে দিল। মিম এবার বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিজের হাতে কেক খাইয়ে দিল।
শুধু বাদ পড়ল আবির আর তাজ। সবাইকে খাওয়ানো শেষ হতেই আলী আহমেদ খান টেবিল থেকে মাইকটা হাতে তুলে নিল। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করতে বলল, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আলী আহমেদ খানের কথা শুনে সবাই আলী আহমেদ খানের দিকে তাকালো। সবাইকে আলী আহমেদ খান নিজের দিকে তাকাতে দেখে বলা শুরু করলো, আজকের দিনটা আমার বিশেষ একদিন। এই দিনে আমার ঘরে এক সুন্দর পবিত্র ফুলের জন্ম হয়েছিল। সেই ছোট্ট ফুলটাকে যখন আমি কোলে তুলে নিয়েছিলাম, তখন সে আমার কি আনন্দ হয়েছিল সেটা বলে বোঝানোর বাইরেই। আমি যখনই আমার ছোট্ট ফুলটাকে কোলে নিতাম, তখনই আমার মনে হতো যে আমি স্বর্গে আছি। সেই ছোট্ট ফুলটা যখন আমাকে আদু আদু গলায় বাবা বলে ডাক দিয়েছিল, তখন আমি এত খুশি হয়েছিলাম যে আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম। তারপর আমার সেই ছোট্ট ফুলটাকে হাত ধরে ধরে হাঁটা শেখালাম। আস্তে আস্তে আমার সেই ফুলটা বড় হলো। তাকে স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। এইভাবে আস্তে আস্তে আমার ফুলটাকে অনেক বড় করে তুললাম। এখন সেই ফুলটাকেই আজও একবার বড় করলাম। আমার সেই পবিত্র ফুল, আমার সেই নিষ্পাপ ফুলটা হলো আজকে আমার মেয়ে, তাসনিদা সাইয়াদ মিম। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে আলী আহমেদ খানের কথাগুলো শুনছিল। মিম তো আলী আহমেদ খানের কথা শুনে কান্নাই করে দিল। তবু মুখে লেগে আছে চমৎকার একটা হাসি। আলী আহমেদ খান মিমকে হাত দিয়ে ডাক দিল, এইদিকে আসো আম্মু। মিম চোখ মুছে তার আব্বুর কাছে গেল। মিম গিয়ে আলী আহমেদ খানের পাশে দাঁড়াতে আলী আহমেদ খান মিমকে এক হাতে জড়িয়ে ধরে আবার সকলের উদ্দেশ্যে বলা শুরু করলো যে, আজকের এই শুভ দিনে আমি আপনাদের আরও একটা সুখবর দিতে চাই। এই কথা শুনে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকালো। এমনকি মিমও সবাইকে এভাবে তাকাতে দেখে আলী আহমেদ খান চমৎকার একটা হাসি দিয়ে বলল, আজ শুভ দিন, কারণ আজ আমার পবিত্র নিষ্পাপ ফুলের জন্ম হয়েছিল। তাই এই শুভ দিনে আমি আমার ফুলের জন্য গিফট হিসেবে একটা সুন্দর জীবন দিতে চাচ্ছি। সবাই এবার ভ্রু কুঁচকে তাকালো আলী আহমেদ খানের দিকে। এমনকি মিমও। আলী আহমেদ খান এবার বলল, আমি আজকে আমার ফুলের বিয়ের তারিখ ঠিক করব। তার আগে আজকে এই মুহূর্তে তার এঙ্গেজমেন্ট হবে। এই কথা শুনে সবাই করতালি দিল। আর মিম সহসা তার আব্বুর থেকে চোখ নামিয়ে সামনে তাকালো যেখানে দাঁড়িয়ে আছে আবির। আবিরের দিকে তাকাতে দেখলো আবির জুস খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে, যেন মিমের বিয়েতে সে খুব খুশি। মিমের এবার মাথা চক্কর দিয়ে উঠল। ও সবকিছু অন্ধকার লাগছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তবু আব্বুর মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারছে না। এর মধ্যে কেউ একজন আলী আহমেদকে প্রশ্ন করলো যে, ছেলেকে? আলী আহমেদ খান এবার সবার উদ্দেশ্যে আবার বলল, আমাদের ফিউচার এমপি আমার ভাগ্নে তাজের সাথে আমার একমাত্র মেয়ের মিম আম্মুকে তুলে দিতে চাই। তাজের নাম শুনে সবাই আবার করতালি দিল। এমনিতে সবাই তাজ রহমানকে চেনে, ফিউচার এমপি বলে কথা। সবার হৈহুল্লোড়ের মধ্যে আলী আহমেদ খান তাজকে হাতির ইশারায় কাছে ডাকলেন। তাজ মুচকে হেসে স্টেজে উঠে গেল, গিয়ে আলী আহমেদ খানের পাশে দাঁড়ালো। আলী আহমেদ খান তাজকে এক হাত দিয়ে হালকাভাবে জড়িয়ে ধরে সবার উদ্দেশ্যে বলল, এই হলো আমার ভাগ্নে, ভবিষ্যৎ এমপি, আবার আমার জামাতা। এই কথা শুনে সবাই আবারও ঝরে ঝরে করতালি দিল। এদিকে মিমের পা তলা থেকে যেন মাটি সরে গেছে। ও আর স্টেজে দাঁড়িয়ে থাকতে পারছে না। চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে আছে, আর একটু হলেই গড়িয়ে পড়বে। মাথাটা চক্কর দিয়ে উঠছে। কি হচ্ছে এসব ওর সাথে? কিছুই বুঝতে পারছে না। যাকে কিনা এত ঘৃণা করি তার সাথে কিনা বিয়ে হবে, আর আমার আব্বু আমাকে একটা বড় জিজ্ঞাসা করলো না, আমার মতামত নিল না। কিভাবে সম্ভব এসব? নিজের মনে মিম এসব বলতে বলতে নিজের অশ্রুসিক্ত নয়নে সামনে বসে থাকা আবিরের দিকে তাকালো, যে এখনো নির্বিকারের মতো বসে বসে জুস খাচ্ছে। সবার সাথে হেসে হেসে কথা বলছে। মিম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আবিরের দিকে, তারপর চোখের পানি মুছে নিল আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। মিম নিজের মনে আবার বলা শুরু করলো, কাকে নিয়ে ভাবছি আমি? সে তো কখনোই আমার ছিল না, সে তো অন্যজনের। আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলেও আবির ভাইয়ের তো আর কিচ্ছু হবে না, কারণ আবির ভাই তো আর আমাকে ভালোবাসে না। হ্যাঁ মিম, নিজেকে শক্ত কর, নিজের আব্বুর কথা মেনে নে, আর দেখিয়ে দে তুইও পারিস।
হুম